আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, আমার মারার চেষ্টা চলছে, মুখ খুললেই সরকার পড়ে যাবে, বিস্ফোরক বিকাশ মিত্র। রাতের দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন, পাল্টা এনকাউন্টারে মৃত এক, ধৃত দুই। রাজ্যে গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার হটাও, তৃণমূল বাঁচাও, হরিশ্চন্দ্রপুরের পোস্টার ঘিরে চাঞ্চল্য। মেলার আয়োজনে ঘিরে দেবের সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। নেটওয়ার্ক আরো ভালো করতে হবে, গোয়েন্দা দফতর ও পুলিশকে নির্দেশ নগদ পালের। বোঝালেও আমাদের কেন্দ্রের নেতারা বোঝেন না, কোন কায়দার মমতাকে সরাতে চান অর্জুন। আর আদালতে আনা হবে না আরজিকর কাণ্ডে ধৃত সিবিকে, এবার নয়া ব্যবস্থা সঞ্জয়ের জন্য। 21 দিনের মধ্যেই জবাব চাই, না হলে গৌতম আদানিকে হুঁশিয়ারি মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার। বিজেপি উপনির্বাচনের সাধারণত রাজ্যের শাসক দলের পক্ষেই ভোট হয়, কর্ণচাকেও হয়েছে দিলীপ ঘোষ। হারের দায় নিলেন না শুভেন্দু, উপনির্বাচনে এমনই হয় দাবি সুকান্তর। বিস্তারিত, আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় বিস্ফোরক কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ দাবি করলেন তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে। কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ মিশ্রের বিরুদ্ধে ভাইজি অর্থাৎ বিনয় মিশ্রের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। বিনয়ের স্ত্রীর দাবি, তিনি বাধা দিতে গেলেই তাকে মারধর করা হয়। তারপরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করে পুলিশ, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। রবিবার বিকাশকে আলিপুর আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামীকাল অর্থাৎ সোমবার তাকে পক্সো আদালতে পেশ করা হবে। এদিন আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক দাবি করেন বিকাশ, বলেন তাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তার কথায়, আমাকে মেরে ফেলার চেষ্টা চলছে, আমি যদি মুখ খুলি তাহলে সরকার পড়ে যাবে। উল্লেখ্য, কয়লা গরু পাচার দুটো মামলাতেই দীর্ঘদিন আগেই নাম জড়ায় বিনয় মিশ্রের ভাই বিকাশের। পরবর্তীতে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত জামিনে মুক্ত তিনি, তবে প্রতি সপ্তাহেই হাজিরা দিতে যান সিবিআই দপ্তরে। এরই মধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। একদিন আগেই রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লির পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের 24 ঘন্টা কাটতে না কাটতেই গতকাল রাতে দিল্লির বুকে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। রাতে অব্যাহত এক পুলিশ কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করল 3 দুষ্কৃতী। পাল্টা এনকাউন্টারে এক হামলাকারীর মৃত্যু হচ্ছে বলে খবর। বাকি 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকায়। রাতে ওই এলাকায় টহলদারির দায়িত্ব ছিলেন 28 বছর বয়সী কিরণ পাল সিং নামে দিল্লি পুলিশের এক কনস্টেবল। উত্তরপ্রদেশের বাসিন্দা কিরণ পাল সিং উত্তরপ্রদেশের বুলন্দর শহরের বাসিন্দা। 2021 সালে দিল্লি পুলিশের সশস্ত্র বাহিনীতে অভিযুক্ত করা হয় তাকে। বর্তমানে গোবিন্দপুরী থানায় কর্মরত ছিলেন। জানা যাচ্ছে, রবিবার ভোররাতে আরো 2 কনস্টেবলের সঙ্গে গোবিন্দপুরী থানা এলাকায় টহল দিচ্ছিলেন কিরণ পাল। সেই সময় তিনি লক্ষ্য করেন 3 জন যুবক একটি স্কুটারে চড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। চুরি অথবা ডাকাতির মতলব ছিল তাদের। সঙ্গে একটি গলির মুখে ওই 3 দুষ্কৃতীর পথ আটকান কিরণ পাল। প্রথমে ওই কনস্টেবলের দিকে ইট পাথর ছুঁড়ে পালানোর চেষ্টা করে 3 জন, কিন্তু নিজের বাইক দিয়ে রাস্তা আটকে দুষ্কৃতীদের স্কুটারের চাবি কেড়ে নেন কিরণ পাল। এরপরেই ধারালো অস্ত্র দিয়ে ওই 3 দুষ্কৃতী কিরণ পালের উপরে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন কনস্টেবল। ভোর 4:30 নাগাদ ঘটনাটি ঘটে। সকাল 7টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় কনস্টেবলকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কিরণ পালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই হামলাকারীদের খোঁজ শুরু করে দিল্লি পুলিশ। দীপক ম্যাক্স বয়স 20 এবং কৃষ গুপ্ত বয়স 18 নামের এই অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আর এক পলাতক অভিযুক্ত রকি ওরফে রাঘবের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতির ছবিতে জয়লাভ হল হরিশ্চন্দ্রপুর। ছবির নিচে লেখা হলো, রাজ্যের গাদ্দারির সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গাদ্দার হটাও, তৃণমূল বাঁচাও। শনিবার রাত থেকেই সমাজ মাধ্যমে ছবি ভাইরাল হচ্ছে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন দেওয়ালে পোস্টারে ছেয়ে গেছে ওই ছবি। তৃণমূলের খেয়ে পড়ে চেহারা দখল করে
চেয়ার দখল করে সঞ্জীব বিজেপির দালালি করছেন বলে সরব হচ্ছেন তৃণমূল নেতা কর্মীদের অনেকেই। তাকে সরাসরি গদ্দার বলে নিশানা করে দল থেকে সরানোর দাবিও উঠতে শুরু করেছে। সঞ্জীব অবশ্য এই ছবি নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে বলে দাবি করেছেন। যদিও বিজেপির দাবি এটা তো সবে ট্রেইলার। 2026 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক বড় নেতা এই বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে রয়েছেন, জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব গুপ্তার ছবি ঘিরে বিতর্ক। আমি পরিবার নিয়ে ঘুরতে গিয়ে একটি হোটেলে ছিলাম, সেখানে শুভেন্দু বাবুও ছিলেন, আমাকে দেখে উনি আমাকে ডাকেন, একসঙ্গে চা খাই। এটা তো সৌজন্যের রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর আমাদের মুখ্যমন্ত্রীও তো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন, তা বলে কি উনি সিপিএম হয়ে গেলেন? আসলে এই ছবিকে নিয়ে কিছু মানুষ নোংরা রাজনীতি করতে আসরে নেমেছে। ঘাটালে শীর্ষ মেলা আয়োজন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল হাতাহাতি। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জানা যাচ্ছে কার নেতৃত্বে কমিটি তৈরি হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যেই শুরু হচ্ছে বচসা। আর তখনই শুরু হয় হাতাহাতি। তাতে কমপক্ষে বেশ 15 জন মতো জখম হয়েছেন বলে খবর। রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব। আর তাঁর সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল মারপিট। বলা বাহুল্য, বিগত 37 বছর ধরেই ঘাটালে চলছে শিশু মেলা। 2023 সালে মেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কিন্তু চলতি বছর এই মেলার দায়িত্ব যাতে দেব থাকুক সেটাই চায় ঘাটালবাসী। সেই জন্যই পরবর্তী নতুন কমিটি গঠনের জন্য বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ, আর সেখানে ঘটল হাতাহাতি। উল্লেখ্য, এদিন দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেন, কিন্তু তাতে লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে এদিনের ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত দেবের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর ইন্টেলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ বার্মা। শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে নিয়ে বৈঠক ছিল। সেই মাসিক অপরাধ দমন বৈঠকে আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার পরে মোট 4 জন গ্রেফতার হলেও প্রকাশ্যে দুষ্কৃতীদের অস্ত্র নিয়ে ঘোরাঘুরির জেরে তিরস্কারের মুখে পড়েছিল পুলিশ। নিজেদের এলাকার সন্দেহভাজনদের উপর নজরদারি আরো বাড়াতে হবে, নেটওয়ার্ক আরো ভালো করতে হবে। কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দপ্তরের অফিসারদের আরো সক্রিয় হতে হবে। শহরে অস্ত্র কারবারি এবং সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে। এলাকায় নজরদারি বাড়াতে হবে। বাইরে থেকে কেউ এসে থাকতে শুরু করলে তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে হবে। খবর অনুযায়ী তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষকে খুন করতে 50 লক্ষ টাকার সুপারি দিয়েছিল কসবা কাণ্ডের মূল চক্রী গুলজার। বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংকে সে এই সুপারি দিয়েছিল বলেই পুলিশি জেরায় দাবি করেছে গুলজার। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন তৃণমূল কাউন্সিলরকে খুন করতে বিহার থেকে মোট 4 দুষ্কৃতী কলকাতায় আসে। এই 4 জনের মধ্যে 3 জনই শার্প শুটার। তাদের মধ্যে একজন এসেছিলেন মাস খানেক আগে। লোকসভা ভোটের তুলনায় উপনির্বাচনে বিজেপির ভোট একদেখায় অনেকটাই কমে গেছে। এমনকি গত 7-8 বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গেও রক্তক্ষরণের ছবিটা স্পষ্ট। স্বাভাবিকভাবেই 6টি আসনে উপনির্বাচনের ফল ঘোষণার পর অনেকেরই কৌতূহল হচ্ছে বিজেপির ভবিষ্যৎ নিয়ে। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। তার মতে মমতাকে সরাতে গেলে তারই কায়দায় সরাতে হবে। স্পষ্ট করে অর্জুন বোঝাতে চাইছে, বাড়ি বাড়ি বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতাদের বোঝানো যাচ্ছে না। যেভাবে বিজেপি বাংলায় নিজের ঘুঁটি সাজাতে চাইছে সেভাবে ক্ষমতা দখল সম্ভব নয় বলেই ধারণা তার। অর্জুন অবশ্য মনে করেন জঙ্গি আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, বামেদের সরাতে হবে। যেভাবে তিনি মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তার কথায়, আমরা যারা লড়াই করে সিপিএম কে সরিয়ে দিয়েছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে, কাজে লাগানো হচ্ছে না। যারাই তৃণমূল বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে। সিপিএম এর ভিতরেও লোক নেওয়ার কথা শোনা যায় তার মুখে। বিগত কিছু সময় আরজিকর কাণ্ডে ধৃত সিভিকের একাধিক দাবিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কখনো সরকার কখনো প্রাক্তন সিপিকে নিশানা করেছে সে। এরই মধ্যে শুনানি চললেও আদালতে আর ধৃত সিভিক ভলেন্টিয়ারকে না আনার সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্রের খবর, সোমবার থেকে আরজিকর ধর্ষণ খুনের বিচার পর্ব ভার্চুয়ালি হবে। জানা যাচ্ছে, নিরাপত্তার কারণে আরজিকরের শিয়ালদহ আদালতে সশরীরে হাজির করানো হবে না সঞ্জয়কে। প্রেসিডেন্সির সংশোধনাগারে আলাদা ঘরে বসে ভার্চুয়াল মাধ্যমে বিচার পর্বে অংশ নেবে এই সিভিক। আদালতে হাজির থাকবে দুই তরফের আইনজীবী, সাক্ষী সকলেই। বিচার পর্ব রুদ্ধদ্বার কক্ষেই হবে। জেলেও রুদ্ধদ্বার কক্ষেই শুনানি হবে। শুধুমাত্র ধৃত সিভিক ক্যামেরার সামনে বসে শুনানিতে হাজির হবে। প্রসঙ্গত, বিগত কিছু সময় ধরে সরকার, পুলিশ কর্তা সহ একাধিক জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছে। আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় অস্বস্তি বেড়েছে সরকারের। কিছুদিন আগের ঘটনা, শিয়ালদহ কোর্ট থেকে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে ওঠে, আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট সরকার সব জানে। এরপর ধৃতকে নিয়ে আসা পুলিশের গাড়ি বদলের ছবিও
দেখেছে সকলে। প্রচন্ড পুলিশের প্রহরার মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছিল আদালত চত্বরে। কয়েকদিন আগেই সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময় পুলিশ কর্মীরা সবাই মিলে হঠাৎই গাড়িতে হর্ন বাজাতে শুরু করে। পুলিশ ভ্যানের গায়ে একজোটে দেওয়া হয় তালি, তীব্র শব্দও বেজেছিল হর্ন। ঘুষ মামলায় জট কাটছেই না, ফের তলব পেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ছাড় পেলেন না গৌতম আদানির ভাইপো সাগর আদানিও। 21 দিনের মধ্যে উভয়ের জবাব চেয়ে তাঁদের সমন পাঠিয়েছেন আমেরিকান সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ASC। সুতরাং এক্ষুনি তাদের আইনি ঝামেলার কমার লক্ষ্য নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে শুনানির সময় জানা গিয়েছিল গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ তথা বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে 21 নভেম্বর পাঠানো নোটিশে বলা হচ্ছে, এই সমন পাওয়ার পর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে অভিযোগ দায়ের করতে হবে। 21 দিনের মধ্যে উত্তর দিতে হবে গৌতম আদানি এবং তার ভাইপোকে, বা ফেডারেল সিভিল প্রসিডিওর 12 দিনের অধীনে একটি প্রস্তাব জমা দিতে হবে। যদি গৌতম আদানি এবং সাগর আদানি নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দেন, তাহলে ASC যথাযথ সিদ্ধান্ত নেবে। এর মানে আদানিকে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে হবে। এদিকে গৌতম আদানিও কেনিয়ার কাছ থেকে ধাক্কা পেয়েছেন এবং অভিযোগের মধ্যে কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছে। 21 বিধানসভা নির্বাচনের পর গত লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে রাজ্য বিজেপির। সম্প্রতি সদস্য গ্রহণ অভিযানেও দলের ব্যর্থতার ছবিটা স্পষ্ট। আর রাজ্যে 6টি উপনির্বাচনের ফলাফলে যে একেবারে ধরাশায়ী হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য বিজেপির এই বেহাল পরিস্থিতি প্রকাশ্যে না এলেও ভেতরে ভেতরে দলের শীর্ষ নেতাদের ক্ষোভ বাড়ছে। রাজ্যে 6টি আসনের উপনির্বাচনে দলের ভরাডুবি নিয়ে সাংবাদিকদের সামনে সোজাসুজি প্রতিক্রিয়া দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উপনির্বাচনের ছুটে আসনের ফলাফল কি হতে চলেছে সেটাই জানাচ্ছিল। 6টি আসনে যে দলের হাত হবে সেটা কোনো প্রত্যাশিত বিষয় ছিল না। ভোট গ্রহণের পরেই বলেছিলাম বদারিহাট কেন্দ্রে কিছুটা লড়াই হলে অন্য 5টি কেন্দ্রের দলের ফলাফল ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। শনিবার ফলাফল প্রকাশের পর সেটাই দেখা গেছে। দিলীপ ঘোষ বলেন, বিজেপির রাজ্য নেতৃত্ব দলের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা নেয়। আগামী 26 সালের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। আজ খড়গপুরে বিজেপির সদস্যতা অভিযানে এসে এমনটাই জানালেন বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। দল থেকে দলের বিরুদ্ধে কোন রকম মন্তব্য করা থেকেও বিরত থাকার বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরো বলেন, সাধারণত উপনির্বাচনে রাজ্যের শাসক দলের পক্ষেই ভোট হয়, কর্ণাটকেও হয়েছে। উপনির্বাচনে 6 কেন্দ্রেই হাত বিজেপির। 21 বিধানসভা নির্বাচনে যেখানে প্রায় রাতারাতি 77 বিধানসভা কেন্দ্র জিতে বাংলার প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল বিজেপি, এই জায়গা থেকে মাত্র 3 বছরের মধ্যে হারাধনের 10টি ছেলের মতো অস্বাভাবিক দ্রুত গতিতে কমে চলেছে বিজেপির বিধায়কের সংখ্যা। 2021 সালে যেখানে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 77, বর্তমানে তা এসে পৌঁছেছে টেনে টুনে 66-তে। যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানেই রক্তক্ষরণ হচ্ছে বাংলার বিজেপির। তবে 21 বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলার শাসক দল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিজেপি যেভাবে প্রথমে সন্দেশখালী, পরে আর্যিকরের মতো সোনার থালার সাজিয়ে দেওয়া রাজনৈতিক ইস্যুতে হাত পেতেছিল, সেই ইস্যুকে ভোট বাক্সে জনসমর্থন হিসেবে পরিণত করতে না পারার ব্যর্থতা কার? এই নিয়ে প্রত্যেকটি উপনির্বাচনের পরে বিজেপি নেতাদের মধ্যে চাপানোতর চলতে থাকে। ব্যতিক্রম হলো না শনিবার 6 বিধানসভা উপনির্বাচনের ফল বেরোবার পরেও। তবে দলের হারের দায় এড়ায়নি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, উপনির্বাচনে এমনই হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, কালিয়াগঞ্জের উপনির্বাচন 2019-এর লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনে আমরা হেরে গিয়েছিলাম। 21-এ কালিয়াগঞ্জে আমরা বিপুল ভোটে জিতেছি, প্রার্থী নিয়ে ক্ষোভ থাকার পরেও জিতেছি। 2024-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতেও জিতব। স্বাভাবিকভাবেই উপনির্বাচনের ফলে ভীষণভাবে উচ্ছ্বসিত তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠোন বেঁকা। যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়েছে এসে বলছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করব, শুনলেও হাসি পায়। বিজেপিও ভোট চায়। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।